যেটা বলি, তোমাদের সিলেবাসে যা আছে, জি কোর্সের সিলেবাস 8 সেমে, সেটা জানো তো কি পড়তে হবে তোমাদের? হ্যাঁ স্যার, পেয়েছি সিলেবাসটা। পেয়েছো? ফিজিক্সের সিলেবাসটাতে তোমাদের মেকানিক্স পড়তে হবে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। মেকানিক্স পড়তে হবে, এবং এই মেকানিক্সের ভিতরে কতগুলো অংশ আছে, যার ভিতরে আমি তোমার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, ইলাস্টিসিটি, হ্যাঁ, গ্র্যাভিটেশন, এই সমস্ত কিছু জিনিসপত্রগুলো আমি পড়াবো। তার ভিতরে প্রথম দিকে আমি তোমাদেরকে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিটা আমি শুরু করব। তো এইটা বলতে গেলে তোমাদের যে জিনিসটা, যেটা দরকার সেটা বলি। সেটা হচ্ছে, আমি তোমাদেরকে স্পেশাল থিওরিটির প্রাথমিক জিনিসপত্র সম্পর্কে ধারণা দেব। হ্যাঁ, তো এখান থেকে বলি স্পেশাল থিওরির অরিজিনটা কোথা থেকে আসলো। হুম, এবার দেখো, এক সময়, এটা মোটামুটি ধরো প্রায় 120-30 বছর আগে থেকে, সেরকম সময় কতগুলো গুরুত্বপূর্ণ কতগুলো পরীক্ষা চলছিল। মানে মানুষের তো একটা জানার কৌতূহল চিরদিনই আছে, তো সেই ক্ষেত্রে সব বিজ্ঞানীরা একটা পরীক্ষা করছিলেন। আগে ধারণা ছিল বিজ্ঞানীদের যে বায়ু মাধ্যম ছাড়া যেমন শব্দ যেতে পারে না, সেরকম আলো যাওয়ার জন্য একটা মাধ্যমের দরকার পড়ে। সেই মাধ্যমটা হচ্ছে ইথার নামক একটা মাধ্যম। এবার সেই ইথার মাধ্যমের মধ্য দিয়ে আলো যেতে গেলে, হ্যাঁ, ইথার মাধ্যমের মধ্যে দিয়ে আলো যেতে গেলে, তাহলে সেই ইথারটা কোথায় আছে? ইথার সব জায়গাতেই আছে। সূর্য থেকে ধরো পৃথিবীতে আলো আসছে, এবার সেই ইথার সূর্য থেকে পৃথিবীতে আসছে আলো, সেখানে ইথার রয়েছে। তাহলে পৃথিবী তো আর স্থির নেই, পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে গতিশীল রয়েছে। তাহলে ইথার মাধ্যমের মধ্যে দিয়ে যদি আলো আসতে হয়, তাহলে একটা বিষয় হবে। তাহলে পৃথিবী আবর্তন রয়েছে, এবার ইথার মাধ্যম যদি স্থির থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? যে ইথার নামক মাধ্যম, পৃথিবী যখন রোটেশন করবে, এবার আলো যখন আসবে, তখন কি হবে? আলো তো সূর্য থেকে খাড়া ভাবে আসছে, এবার পৃথিবী যখন রোটেশন হচ্ছে, তাহলে একটা আপেক্ষিক গতি তৈরি হবে। আপেক্ষিক গতি থাকার দরুন কি হবে? আলো যদি ইথার মাধ্যমের দিকে যায়, তাহলে সেক্ষেত্রে আলোর গতিবেগ ইথার মাধ্যমে গতির সাথে যোগ হয়ে যাবে, তারপরে আলোর গতিবেগ বেড়ে যাবে। আর যখন ইথার মাধ্যমের গতি বিপরীত দিকে আলো যাবে, তখন আলোর গতিবেগ কমে যাবে। তো এর ফলস্বরূপ কি হবে? এর ফলস্বরূপ আলোর গতিবেগ কম বেশি হয়ে যাবে। তো এইগুলো নিয়ে একটা গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা চলছিল, মাইকেলসন মল্লির পরীক্ষা। মাইকেলসন মল্লির যে পরীক্ষাটা, সেটা আমি তোমাদেরকে আমি আমি লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, তোমরা ইউটিউবে দেখবা। হিন্দিতে যদিও এটা, কিন্তু তোমার এটা খুবই ইউজফুল হবে। এটা খুবই ইউজফুল হবে, মাইকেলসন মল্লির পরীক্ষা। তো তাতে এই পয়েন্ট গুলো বুঝতে পারবে, কিভাবে কি যন্ত্রপাতি কিভাবে রাখা হয়েছিল। তো এইখানে কি হয়? তো সেই সময়ে
সেই সময় দেখা যাচ্ছে যে এই যে মাইকেলসন মর্লির পরীক্ষাটা এটা ব্যর্থতায় পর্যবসিত হলো। হ্যাঁ, ব্যর্থতায় পর্যবসিত হলো। মানে এই যে যে কথাটা ইথার আলোকে টানবে। এই একটু আস্তে কথা বলো, তোমরা দরজাটা একটুখানি আটকে দিয়ে কথা বলো না। এবার দেখা যাচ্ছে যে ইথার মাধ্যম যে আলোকে যে টানছে বা ড্র্যাগ করছে, তো সেই জন্য এই হাইপোথিসিসের নাম হয়েছিল ইথার ড্র্যাগ হাইপোথিসিস। হুম, ইথার ড্র্যাগ হাইপোথিসিস। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখা গেল কি যে পরীক্ষাটা তাহলে ভুল প্রমাণিত হলো, যে ওই জাতীয় কোনো ইথার নামক মাধ্যমের অস্তিত্ব নেই। এটাই হচ্ছে মূল সারবত্তা। তো এই যে যে রেজাল্টটা, এই রেজাল্টটা তখন অ্যালবার্ট আইনস্টাইন তখন পেটেন্ট অফিসে কাজ করেন। পেটেন্ট অফিসে কি কয়, এই যে তোমরা দেখে থাকবা বিভিন্ন ধরনের যে জিনিসপত্র, হ্যাঁ, পেটেন্ট হচ্ছে যে কোনো নতুন আবিষ্কার হলে তা সেটার একটা স্বীকৃতি দেওয়া, এটাকে বলে পেটেন্ট। হ্যাঁ, তো কথা কথা বলতে গেলে ধরো এই আইএসআই আছে। আইএসআই মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। আইএসআই এর একটা মার্ক, একটা লোগো তোমরা দেখতে পাবে বিভিন্ন যন্ত্রপাতিতে, ভারতের যে জিনিসপত্রগুলো তাতে অনেক আইএসআই লোগো থাকে। তো তাতে দেখা যাচ্ছে কি যে এই যে আইএসআই লোগো রয়েছে। তো মাইকেলসন মর্লির পরীক্ষার যে রেজাল্টটা সেটা তো তোমার ভুল প্রমাণিত হলো, রেজাল্টটা আসলো না, মিললো না। তো যার ফলস্বরূপ কি হলো, এবার আইনস্টাইনের কাছে অফিসে ওই রেজাল্ট গুলো অ্যানালিসিস করতে গেল যে কেন এই রেজাল্টটা ভুল আসছে। তার পরিপ্রেক্ষিতে তখন উনি রেজাল্ট দেখেটাকে উনি বললেন যে তাই তো, যে পৃথিবী যে আবর্তন করছে, কেন আলোর গতিবেগ কম ধরা হচ্ছে, পৃথিবীর গতিবেগ বা বিথারের রেসপেক্টে গতিবেগ সেটাকে বেশি ধরা হচ্ছে। তো এমন যদি হয় যে উল্টো হয়, যদি আলোর গতিবেগ বেশি, ইথারের যে গতি রয়েছে পৃথিবীর রেসপেক্টে বা আলোর রেসপেক্টে ইথারের যে গতি রয়েছে আপেক্ষিক গতি, সেটা ওর কাছে পাত্তা পাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কেমন হবে। তো উনি সেই দৃষ্টিকোণ থেকে দুটো হাইপোথেসিস দিয়েছিলেন, যেগুলোকে আমরা বলি পস্টুলেটস অফ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। আচ্ছা, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে পস্টুলেটস অফ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, এইটা কিছু টার্মস আমাদের জেনে নিতে হবে। সেই জিনিসটা কি, ফ্রেমস অফ রেফারেন্স। ফ্রেম, ফ্রেম মানে কি, ধরো চশমাতে একটা ফ্রেম থাকে, সেই চশমাতে সেই ফ্রেমে কাঁচ আটকানো থাকে। ধরো গ্রাম গ্রাম বাংলায় যে যে কাঠ দিয়ে বা টিনের যে বাড়িগুলো থাকে সেইগুলোতে আরেক ধরনের থাকে। তাতে দেখা যাচ্ছে কি যে তাতে থাকছে তোমার কি বলবো, তাতে একটা ফ্রেমের রেসপেক্টে আছে। মানে এখানে তুমি বলতে পারো যে সেট অফ অ্যাক্সেস, হ্যাঁ, তাই চশমার ফ্রেম আর ওই ফ্রেম এগুলো অবভিয়াসলি আলাদা। তাই সেটা হচ্ছে সেট অফ অ্যাক্সেস। সেট অফ অ্যাক্সেস মানে কি, মানে হচ্ছে তোমার তিনটি অক্ষ সমূহের সমষ্টি, যার রেসপেক্টে কোনো বস্তু মুভ করে, তো তাকে বলছে আমরা ফ্রেমস অফ রেফারেন্স। ধরো তুমি বাড়িতে বসে অনলাইনে ক্লাস করছো, সেটা একটা ফ্রেম। হ্যাঁ, এবার আমরা আসবো ইনার্শিয়াল ফ্রেম। ইনার্শিয়াল ফ্রেম, ইনার্শিয়াল ফ্রেম বলতে আমরা কি বুঝবো, দেখো ইনার্শিয়াল ফ্রেম হচ্ছে সেই ফ্রেমটা, যে ফ্রেমটা স্থির রয়েছে এক জায়গাতে, ও স্থির রয়েছে। বা এমন বলতে পারো যে সেই ফ্রেমটা একটা ফ্রেমের সাপেক্ষে ও কি করছে, একটা নির্দিষ্ট বেগে গতিশীল রয়েছে, তাকে বলছি আমরা ইনার্শিয়াল ফ্রেম। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম।
নন ইনার্শিয়াল ফ্রেম হচ্ছে সেই ফ্রেম যে ফ্রেমটা স্থির নয় বা স্থির বেগে গতিশীলও নয়, যে ত্বরিত অবস্থায় রয়েছে, অর্থাৎ একটা নির্দিষ্ট গতিবেগে একটা ফ্রেমের সাথে, মানে একটা নির্দিষ্ট গতিবেগে একটা নির্দিষ্ট অভিমুখে সে মানে পরিবর্তনশীল গতিবেগ নিয়ে সে আগিয়ে চলেছে, তাকে বলছি আমরা নন ইনার্শিয়াল ফ্রেম। বোঝা গেল তাহলে? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বলো তো তাহলে পৃথিবী ইনার্শিয়াল ফ্রেম না নন ইনার্শিয়াল ফ্রেম? নন ইনার্শিয়াল ফ্রেম। ফ্রেম কেন? কেন নন ইনার্শিয়াল ফ্রেম? কারণ পৃথিবী স্থিরও নয়, আর একটা নির্দিষ্ট গতিবেগে ওটা চলেছে। ওর একটা ত্বরণ রয়েছে, বুঝতে পারলে, একটা কোরিওলিস অ্যাক্সিলারেশন আছে। হ্যাঁ, তো এটা পৃথিবীর একটা নন ইনার্শিয়াল ফ্রেম। হ্যাঁ, রোটেটিং, অল রোটেটিং ফ্রেমস আর নন ইনার্শিয়াল ফ্রেম, বুঝতে পারলে? যে কিছু ঘুরছে, আবর্তন করছে চক্রাকারে, সেগুলো হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম। হ্যাঁ, তো এই রেসপেক্টে পস্টুলেটস অফ স্পেশাল রিলেটিভিটি। আচ্ছা, তোমরা আমার ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, পাচ্ছি। এই ছবিতে লেখা ঢেকে যাচ্ছে না তো? না স্যার। ঠিক আছে, তাহলে পস্টুলেট, দুটো পস্টুলেট উনি দিয়েছিলেন, একটা যুগান্তকারী দুটো কথা উনি বলেছিলেন। একটা হচ্ছে লজ অফ ফিজিক্স আর সেম ইন অল ইনার্শিয়াল ফ্রেমস, নো প্রিফার্ড ইনার্শিয়াল ফ্রেমস এক্সিস্টস। আর বললেন যে the speed of light in free space, the speed of light in free, উনি বললেন the speed of light in free space has the same value c in all inertial system। তার আগে বললেন কি, the laws of physics are same in all inertial frames, by inertial system no preferred inertial system exists, the laws of physics remain invariant in all inertial frames, no preferred inertial frames exists। বুঝতে পারলে? তো আমরা এই যে ভালো মন্দ দোষ গুণ বা স্থির গতিশীল, এগুলো কিসের রেসপেক্টে বুঝি? আমি নিজের রেসপেক্টে বুঝি, বুঝতে পারলে? নিজের রেসপেক্টে আমি হিসাব করি। নজরুল, কাজী নজরুল ইসলামের একটা মানে একটা কবিতার লাইন আছে, আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যের পাপ মাপি। বুঝতে পারলে? তো এটা প্রসঙ্গ ক্রমে আমি বলছি এই কারণে যে এই ইনার্শিয়াল ফ্রেম বা নন ইনার্শিয়াল ফ্রেম এটা বুঝবো কোন রেসপেক্টে, সেটা হচ্ছে আমরা কোন ফ্রেমে আছি। বুঝতে পারলে? তুমি ধরো যদি নাগরদোলনায় যদি চড়ো, তাহলে তুমি দেখবা ওইখান থেকে যে পুরো মেলার লোক যেন ঘুরছে। বুঝতে পারলে? তুমি বাসে করে যাচ্ছ, বাবা মায়ের সঙ্গে ধরো কোথাও যাচ্ছ বাসে করে, দেখবা যে দুজনেই তোমরা স্থির রয়েছে। খুব ভালো যদি স্থির গতিবেগে যদি ট্রেন যায় এবং জানলা দরজা যদি আটকানো থাকে, ট্রেনটা চলছে কিনা বোঝা যায় না, দেখে মনে হয় যেন স্থির রয়েছে। তো নিজের রেসপেক্টে আমরা মাপি। তো সেই দৃষ্টিকোণ থেকে বলছে নো প্রিফার্ড ইনার্শিয়াল ফ্রেমস এক্সিস্ট, বাস্তবে ওরকম কোনো ইনার্শিয়াল ফ্রেমের অস্তিত্ব নেই। ঠিক আছে? আর দ্বিতীয়টা বললেন দ্য স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস হ্যাজ দ্য সেম ভ্যালু সি ইন অল ইনার্শিয়াল সিস্টেম, এটাকে বললেন দ্য প্রিন্সিপাল অফ কনস্ট্যান্সি অফ স্পিড অফ লাইট। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে একটুখানি থামাচ্ছি। সেটা হচ্ছে, আচ্ছা দুজন আর একজনকে জয়েন করেছিল বেশ, চলে গেল নাকি?
তোমাদের সাথে তো আলাপ হয়নি আমার, দেখেছো আমাকে কলেজে তোমরা? ক্লাস তো ছিল না। না স্যার, খেয়াল করিনি অত। তাহলে তোমরা ক্যামেরা অন করো তো দেখি, যদি সেরকম পরিবেশে থাকো তাহলে ক্যামেরা অন করো, তাহলে একটুখানি তোমাদের সাথে আলাপ হোক মুখোমুখি। মৌসুমী, পারমিতা, অমৃতা। সম্ভব হলে একটু ক্যামেরা অন করো। তুমি অমৃতা, কোথা থেকে আসো অমৃতা? তোমার বাড়ি কোথায়? স্যার আমি মৌসুমী। না না, মৌসুমী তো বুঝতে পারছি, অমৃতা ক্যামেরা অন করেছে, কিন্তু তুমি আনমিউট করো। দেখো মাইক্রোফোনটাতে লাল রঙের চিহ্ন রয়েছে। হ্যাঁ। হ্যাঁ স্যার। অমৃতা, তুমি কোথা থেকে আসো? ও, তেহট্ট চাঁদের ঘাট। ও, এখন কি ওইখানে রয়েছে, হ্যাঁ। বাড়িতে রয়েছে? হ্যাঁ স্যার, এখন বাড়িতে। ও, ঠিক আছে। আর মৌসুমী কর্মকার? আমিও স্যার তেহট্ট থেকেই যাই। তেহট্টতে কোথায় বাড়ি তোমার? কল্যাণীপুরে দিয়ে যেতে হয়। তরণীপুর, ওইখান দিয়ে যেতে হয় তাই তো? হ্যাঁ স্যার। ঘাট পার হতে হয়? না না, ঘাট থেকে। বুঝতে পেরেছি। আর পারমিতা? তুমি কোথা থেকে আছো? শুনতে পাচ্ছো? হ্যালো, পারমিতা, শোনা যাচ্ছে? পারমিতা, হ্যালো। যাই হোক, এবার আমি তাহলে পস্টুলেটস অফ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এই দুটো আমি বললাম। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। হ্যাঁ, গ্যালিলিওর নাম শুনে, বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি, উনি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন এটা দিয়েছিলেন। ট্রান্সফরমেশন মানে হচ্ছে রূপান্তর। হ্যাঁ, রূপান্তর। তো এইটা বুঝতে গেলে আমরা একটা জিনিস দেখবো, এতে দুটো ফ্রেম আছে। ফ্রেম মানে বুঝেছি আমরা সেট অফ অ্যাক্সেস। এখানে দেখো, এই হচ্ছে একটা ফ্রেম, এস ফ্রেম। এখানে আছে হচ্ছে এস ফ্রেম। এই এস ফ্রেম আছে, এই এস ফ্রেম, আর এদিকে আছে এস ড্যাশ ফ্রেম। তো এই ফ্রেম দুটো সময় শুরুতে এরা একসঙ্গে ছিল, বুঝতে পারলে? সময় শুরুতে এরা একসঙ্গে ছিল। তো সময় জিরো সময় মানে ইনিশিয়ালি সময় যখন অতিবাহিত হতে শুরু করলো, তখন এস প্রাইম ফ্রেম এস ফ্রেমের সাপেক্ষে ভি গতিবেগে এই যে ডান পাশে চলতে শুরু করলো। তো এইখানে কি হবে, যদি কোনো বিন্দু, যদি কোনো একটা বিন্দু ধরো পি বিন্দু, এই যে যে এই যে এখানে আমি দেখিয়েছি, এই যে যে পি বিন্দুটা, বুঝতে পারলে? এই পি বিন্দুটা, তাহলে একে যে আমি মাপযোগ করছিলাম এস ফ্রেমের রেসপেক্টে, তো সেটা এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে আর এস ফ্রেমের রেসপেক্টে দুটো আলাদা হয়ে যাবে। তো সেই আলাদা হয়ে যাবে মানে হচ্ছে রূপান্তর হয়ে যাবে। তোমরা কেমিস্ট্রিতে ট্রান্সফরমেশনের বা রূপান্তরের
বিভিন্ন রিয়াকশন গুলো এগুলো পড়েছো, তাই না? কেমিস্ট্রিতে পড়ানি যে বেনজিন থেকে অ্যানিলিন, হ্যাঁ, এই সমস্ত গুলো বিভিন্ন ট্রান্সফরমার মানে হচ্ছে রূপান্তরক, ফিজিক্সেও পড়েছে। দি ট্রান্সফরমার্স বলে সিনেমাও আছে। কিছু গাড়ি আছে, সেই গাড়িগুলো মানুষ হতে পারে, মানুষগুলো গাড়ি হতে পারে, এরকমও জিনিস আছে যেগুলো হচ্ছে ট্রান্সফর্ম। তো এখান থেকে আমরা ট্রান্সফরমেশন শিখছি, এস প্রাইম ফ্রেম আর এস ফ্রেমের ভিতরে পরস্পরের ভিতরে ট্রান্সফরমেশন শিখছি। তাহলে যে পি বিন্দু যেটা এস ফ্রেমের সাপেক্ষে এক্স ওয়াই জেড এবং টি দ্বারা লিপিবদ্ধ করা হচ্ছে এবং এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম টি প্রাইম বলে ওদেরকে লিপিবদ্ধ করা হচ্ছে, তো সেটা কেমন হবে? তাহলে বলো, এস ফ্রেমের রেসপেক্টে আর এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে, আচ্ছা আমরা বলো তো কোন বিন্দুর যে এক্স ওয়াই জেড যে স্থানাঙ্ক থাকে সেই স্থানাঙ্ক গুলো আমরা কিভাবে মাপি বলো তো? ত্রিমাত্রিক দেশে বা 2 ডাইমেনশনে কি হয়, এস ফ্রেম ইয়ে এক্স এক্স কোঅর্ডিনেট, আচ্ছা ধরো কোন বিন্দুর স্থানাঙ্ক 3 4, এই 3 4 বলতে আমরা কি বুঝি বলো, একটুখানি বলো, সিম্পল, সব থেকে ছোট জিনিস আমি জিজ্ঞাসা করলাম। কোন বিন্দুর স্থানাঙ্ক 3 4 বলতে কি বোঝো? 3 4 বলতে এক্স অক্ষের দিকে 3 ঘর গিয়ে আর ওয়াই অক্ষের দিকে 4 ঘর। 4 ঘর মানে হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 3 আর এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 4, তাই তো? আর কোন বিন্দুর স্থানাঙ্ক এই যে এক্স ওয়াই জেড যদি হয়, তাহলে সেইটা কিভাবে বুঝবো? এক্স কত দূর যেতে হবে, এক্স অক্ষ বরাবর এক্স যেতে হবে, তাই তো? হ্যাঁ বুঝতে স্যার। পারছো? ওয়াই অক্ষ বরাবর ওয়াই, জেড অক্ষ বরাবর জেড। আর টি মানে হচ্ছে ওইখানে ঘড়ি রাখা থাকে, সেই ঘড়িতে টি সময় বাজবে। প্রথমে জিরোতে শুরু করা হলো, ধরো ঘড়ি চালিয়ে দেওয়া হলো, এতে একটা ঘড়ি রেখে চালিয়ে দেওয়া হলো, ওতে একটা ঘড়ি রেখে চালিয়ে দেওয়া হলো, বুঝতে পারলে? দুটো বাস, একই রকমের বাস, তার শুরুতে একই জায়গায় ছিল, এবার চলতে শুরু করলো, তাহলে একটা আরেকটা থেকে দূরে সরে যাবে, বুঝতে পারলে? তো সেরকম ব্যাপার। তো এবার এইখান থেকে বলি, তাহলে এইখানে দেখো, তাহলে এক্স কোঅর্ডিনেট মানে হচ্ছে এইখান থেকে আমরা এইটুকু যে দূরত্ব, একে বুঝছি আমরা এক্স, তাই তো? এখান থেকে এইটুকু বুঝছি আমরা এক্স। আর এক্স প্রাইম মানে কি? এক্স প্রাইম মানে হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে এক্স প্রাইম, বোঝা গেল? হ্যাঁ স্যার। আর তাহলে বলো তো, এইখান থেকে এইটুকু দূরত্ব কত? এখান থেকে এইটুকু দূরত্ব কত? এখান থেকে এইটুকু। ভি গতিবেগ নিয়ে ডান দিকে সরে যাচ্ছে ও, এবং টি সময় পরে গিয়ে আমরা মাপ যোগ নিচ্ছি, তাহলে এইখানকার এদের দূরত্ব হবে কত বলো? ভি সময়ে, এই ভি গতিবেগে টি সময়ে কত দূরত্ব যায়, অতিক্রান্ত দূরত্ব সমান কি হয়, সময় দূরত্ব গতিবেগের ভিতরে রিলেশন আছে না, বলো? বলতে পারলে না? অতিক্রান্ত দূরত্ব সমান কি? তোমরা কোন ক্লাসে পড়ো, গ্রাজুয়েশন পড়ছো, 3rd সেমে পড়ছো, হ্যাঁ? তো এখানে বলি তোমরা একটু কালচারে রাখবা, একেবারে কিন্তু নিচু ক্লাস জিনিসগুলো ভুলে গেলে চলবে না, বুঝতে পারলে? আজকে বিশ্ব নারী দিবস, বুঝতে পারলে? তোমরা হচ্ছে দেশের ভবিষ্যৎ, বুঝতে পারলে? হ্যাঁ, বোঝা গেল?
তোমরা হচ্ছে ভবিষ্যৎ, নারী হচ্ছে সেই শক্তি, বুঝতে পারলে? মানে মানে কি বলতো, প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো মায়ের সন্তান। নারী না থাকলে কেউই পৃথিবীর আলোর মুখ দেখতে পারতাম না আমরা, বুঝতে পারলে? তো সেটাই হচ্ছে বিষয়, পড়াশোনা করো এখন প্রত্যেকে, মানে নারীরা সমান তাহলে এগিয়ে চলেছে। তোমরা এই যে এত কষ্ট করে ধরো কৃষ্ণনগরে পড়াশোনা করছো অত দূর থেকে, তো তোমাদের ভিতরে সেই পাওয়ার, উইল পাওয়ার, সেই ইচ্ছা শক্তি আছে, তার জন্যই তো এটা সম্ভব হচ্ছে, তাই না? তো পরবর্তীকালে এইগুলো তোমাদের তো কাজে লাগবে। হ্যাঁ, হ্যাঁ, বাড়িতে ছোট ভাই বোন থাকলে তাদেরও যেমন কাজে লাগবে। আর তো আরেকটা জানো যে মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে, এরকম সে সর্বশিক্ষার সময় এগুলো দিত। আগে আমরা যখন ছোট ছিলাম তখন এরকম বয়স্ক শিক্ষা চালু করেছিল পশ্চিমবঙ্গে, ইউনেস্কো সেটাকে প্রাইজ দিয়েছিল, বুঝতে পারলে? এই সন্ধ্যার সময় আমরা সব দেখতাম, যারা কোনোদিন পড়াশোনা করেনি তারা এরকম দিত বয়স্ক শিক্ষা, বুঝতে পারলে? তাতে ওরকম ছিল দাদু নাতি দুই ভাই চলো সবাই পড়তে যায়, বুঝতে পারলে? এরকম সব। তো কথা হচ্ছে যে ছোটবেলার জিনিসগুলো ভুললে চলবে না। দূরত্ব গতিবেগের অঙ্কগুলো একটু মাথায় রাখবে। সেটা হচ্ছে দূরত্ব হচ্ছে সময় ইন্টু গতিবেগ, এই হলো। এরপরে দেখো, তাহলে এক্স বড় না এক্স প্রাইম বড়, বলো? এখান থেকে বলো আমাকে, এক্স বড় না এক্স প্রাইম বড়? এক্স বড়। এক্স বড়, ভিটি পরিমাণে বড়, ওয়াই ছোট, তাই না? সরি, এক্স প্রাইম ছোট। আর ওয়াই আর জেড এর ব্যাপারটা কি হবে? ওয়াই বা জেড বরাবর তো ওরা যায়নি, গিয়েছে? এক্স অক্ষ বরাবর তো গতিশীল রয়েছে, বুঝতে পারলে? ওয়াই হ্যাঁ জেড স্যার। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা এই সমীকরণটা আমরা তাহলে এক্স প্রাইম কতটুকু কম, এক্স এর থেকে ভিটি পরিমাণে কম, মানে এক্স প্রাইম হচ্ছে এক্স মাইনাস ভিটি, বোঝা যায়? ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই আর জেড প্রাইম ইকুয়াল টু জেড, এবং টি প্রাইম ইকুয়াল টু টি। মানে এখানে দুটো ঘড়ির যে সময়, সেই সময়ের কোনো ওইভাবে কোনো হেরফের হবে না, বোঝা যাচ্ছে? দুটো ঘড়ির সময়ের কোনো হেরফের। ট্রান্সফরমেশনটা কি হবে? রিভার্স ট্রান্সফরমেশন মানে হচ্ছে আমি এক্স প্রাইম ফ্রেমে যদি জানি, তাহলে এক্স গুলো কিভাবে পাবো? এক্স ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস ভিটি হবে, ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম, জেড ইকুয়াল টু জেড প্রাইম, এবং টি হবে টি প্রাইমের সমান, বোঝা গেল? তো এই যে যে ইকুয়েশন, হ্যাঁ, এই যে যে ইকুয়েশন গুলো, এগুলোকে বলা হচ্ছে লোরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন। বাঁদিকের গুলোকে বলে ফরওয়ার্ড ট্রান্সফরমেশন ইকুয়েশন, আর ডান দিকেরটাকে বলে রিভার্স ট্রান্সফরমেশন ইকুয়েশন, এই যে কলাম আছে দুটো। তো এইখানে একটা বিষয় বলা ভালো, এই যে যে ভি গতিবেগ, ভি গতিবেগটা যেখানে আলোর গতিবেগের থেকে বহু কম, মানে ভি ইজ মাস মাস লেস দ্যান সি, তখন এই ধরনের রূপান্তর সমীকরণ হয়। কিন্তু ব্যাপারটা একটু অন্য ধরনের হবে যদি এই যে যে এস প্রাইম ফ্রেম এ একটু আরো একটু বেশি গতিবেগ দেয়। কেমন? এই গতিটা আলোর গতিবেগের কাছাকাছি কোনো গতিবেগ এসে যায়,
তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে কি হবে? তাহলে দাঁড়াও, তাহলে কি হবে? এই যে রূপান্তর সমীকরণ গুলো কিছুটা পরিমাণে পাল্টে যাবে। এক্স প্রাইম হবে এক্স মাইনাস ভিটি বাই রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, যেখানে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার একে আমরা বিটা স্কোয়ার বলতে পারি, মানে ভি বাই সি এর অনুপাতকে বিটা বলছি, এবং ভি বাই সি এর অনুপাতকে আমরা বিটা বলছি, এবং রুট অফ 1 মাইনাস বিটা স্কোয়ার একে গামা বলছি। বুঝলে? তাহলে এক্স প্রাইমের এই যে এক্সপ্রেশনটা আমরা বলতে পারি। ওয়াই বরাবর যায়নি, সুতরাং ওয়াই বরাবর কোনো চেঞ্জ হবে না, জেড বরাবরও কোনো চেঞ্জ হবে না, কিন্তু এখানে একটা ব্যাপার হবে, টি এর একটা চেঞ্জ হবে। টি এর চেঞ্জ হবে। তো টি প্রাইম ইকুয়াল টু হবে টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার বাই রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই টি স্কোয়ার। এটা হচ্ছে ফরওয়ার্ড ট্রান্সফরমেশন ইকুয়েশন। আর ডান পাশে দেখতে পাচ্ছি এই ইকুয়েশন গুলো একটু পাল্টে যাবে। কিরকম? এখানে যেখানে এক্স মাইনাস ভিটি আছে সেই জায়গায় প্লাস হয়ে যাবে, তো প্লাস হয়ে যাবে ডান পাশে। আর ভির জায়গায় ভি একই থাকবে, টির জায়গায় টি প্রাইম হবে, এক্স এর জায়গায় এক্স প্রাইম হবে। তো এই হচ্ছে তোমার রিভার্স ট্রান্সফরমেশন ইকুয়েশন। এই যে ট্রান্সফরমেশন ইকুয়েশন, এগুলোকে বলছি আমরা লোরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন। হ্যাঁ, লোরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন। বোঝা গেল? পরীক্ষাতে বারংবার আসে। এবার দেখো, এবার আছে, বলো এখানে লোরেন্স ট্রান্সফরমেশন নিয়ে তোমাদের কি প্রশ্ন আছে? কি বুঝলে বলো? লরেন্স ট্রান্সফরমেশন কখন হচ্ছে, মানে দুটো ফ্রেম পরস্পরের সাপেক্ষে কেমন গতিবেগে গেলে লরেন্স ট্রান্সফরমেশনটা হবে? বলো। একটা আর একটা রেসপেক্টে কেমন গতিবেগে গেলে লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন হবে? বলো। বললাম তো। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ তো? শুনতে পাচ্ছি। তাহলে বলো, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে তো গতিবেগ কম ছিল, আর লোরেন্স ট্রান্সফরমেশনে কি হবে? গতিবেগটা, ডান পাশের ফ্রেমটার গতিবেগটা একটু বেশি হবে, সেটা হবে আলোর গতিবেগের কাছাকাছি গতিবেগ। বোঝা গেল বিষয়টা? এবার দেখো, এখানে আরেকটা জিনিস আমি বলি। এখানে এরকম দেখানো, আচ্ছা, যদি আলো গতিবেগ যদি দেখা যাচ্ছে কি যে একটু কম হয়, মানে ফ্রেমের গতিবেগ কম হয়, তাহলে এই যে ভি বাই সি যে জিনিসটা আছে সেটা কেমন হবে? এই যে ইকুয়েশনটা, এক নাম্বার যে ইকুয়েশনটা, যদি দেখা যাচ্ছে ভি এর ভ্যালু সি রেসপেক্টে কম হয়, তাহলে কেমন হবে? ভির ভ্যালু সি রেসপেক্টে কম হলে কি হবে বলো? ভির ভ্যালু সি রেসপেক্টে খুব কম, তাহলে ভি বাই সি এর অনুপাতটা কেমন হবে?
ভি আর সি অনুপাত বোঝো, ভি বাই সি, এটা হচ্ছে ভি আর সি এর অনুপাত। এবার স্যার এবার বলুন। বলছি যে ভি আর সি এর অনুপাত যদি খুব কম হয় ভ্যালুটা, তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের মান কেমন হবে? ছোট হয়ে যাবে তো। ভি বাই সি এর যা ভ্যালু, ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের ভ্যালু তার থেকে আরো কম হবে নাকি বেশি হবে? স্যার আরো অনেক কমে যাবে। অনেক কমে যাবে। যদি খুব, যদি কম গতিবেগ হয় ভির, তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে কি হবে বলো তো? তাহলে এই যদি ইকুয়েশনটা, সেটা কেমন হবে? তাহলে স্যার এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি হবে। খুব সুন্দর তো বলেছে। সেই ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এক্স প্রাইম হবে এক্স মাইনাস ভিটি হয়ে যাবে। বুঝতে পারলে? সেই ক্ষেত্রে তাহলে এই যে ইকুয়েশনটা, এইখানে কি হবে? এই যে এইটা ভ্যালু খুব কম বলে কেটে গেল। তাহলে এক থেকে তো 0 বিয়োগ করলে তো কোনো ব্যাপার হয় না, তো এক নিচে থাকার তার স্কোয়ার রুট, তাহলে এও উঠে যাবে, এ 0 মানে 1 হয়ে যাবে। তাহলে এবার কি হলো? এক্স প্রাইম ইকুয়াল টু হলো এক্স মাইনাস ভিটি, এটুকু থাকলো। তাহলে এটা কি ট্রান্সফরমেশন বলো? এটা জাস্ট আগে দেখলাম, এর আগে লরেন্স ট্রান্সফরমেশন থেকে আমরা কি পেলাম বলো? এটা ফরওয়ার্ড ট্রান্সফরমেশন। সেটা তো হলো ফরওয়ার্ড ট্রান্সফরমেশন, এটা তো গ্যালিলিয়ান, সরি, লরেন্স ট্রান্সফরমেশনের ফরওয়ার্ড ট্রান্সফরমেশন ছিল। দিয়ে আমি আলটিমেটলি কি পেলাম এতে? এটা এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি। এটা কি? এগুলো কি ট্রান্সফরমেশন এগুলো? গ্যালিলিও ট্রান্সফরমেশন। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। ঠিক আছে, এগুলো হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। তাহলে বিশেষ অবস্থায় লরেন্স ট্রান্সফরমেশন দাঁড়া, আমি এই এগুলো তোমাদেরকে দিয়ে দিই। হুম। আচ্ছা তোমরা তো আহ, হুম, তোমাদের গ্রুপে পাঠিয়ে দিয়েছি। তাহলে লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন থেকে আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন আমরা পেতে পারি। তোমরা এক কাজ করো, একটু জাস্ট একটু লাইনে থাকো, আমি একটা জিনিস আমি দেখছি তোমাদেরকে। অ্যান্সার গার্ডেন,
ওখানে আমি ম্যাটেরিয়ালটা দিয়েছি, আমি ইথার বানানটা ভুল হয়ে গেছে আমার। এ হবে একটা ইথার, যাই হোক ওটা কারেকশন করে দাও ম্যাটেরিয়ালটা। ঠিক আছে, এটা আমি যেটা করতে চাই সেটা পরে করে আমি তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ? তাহলে এখান থেকে হ্যাঁ আমরা, স্যার। হ্যাঁ এখান থেকে আমরা তার সঙ্গে আচ্ছা তোমরা এই 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 প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, বাংলা প্রশ্নগুলো? হ্যাঁ স্যার পাচ্ছি। দেখো এখান থেকে আমরা এ ধরনের প্রশ্নগুলো বেশি করে পড়বো। হুম। মাইকেলসন মল্লের, এখানে ও কথাটা বাদ যাবে, ও কথাটা, মাইকেলসন ও মল্লের পরীক্ষার সিদ্ধান্ত কি? হোয়াট কনক্লুশন আর মেড রেজাল্ট অফ মাইকেলসন মল্লের এক্সপেরিমেন্ট? মাইকেলসন মল্ল কি সিদ্ধান্ত ছিল? হুম? কি ছিল মাইকেলসন মল্লের পরীক্ষার সিদ্ধান্ত? কোন মাধ্যমের অস্তিত্ব ছিল না বলেছিল বলো? ইথার মাধ্যমে কোনো অস্তিত্ব ছিল না। হ্যাঁ এটাই হচ্ছে নো এক্সিস্টেন্স অফ ইথার মিডিয়াম, বা ইথার নামক কোনো মাধ্যমের অস্তিত্ব নেই। বুঝে গেল? এই কথাটা বলবা। নির্দেশতন্ত্র কাকে বলে? নির্দেশতন্ত্র কাকে বলে বলো? নির্দেশতন্ত্র হচ্ছে কতগুলো সেট অফ অ্যাক্সেস বা কতগুলো অক্ষরসমূহের সমষ্টি, যার সাপেক্ষে কোনো বস্তুর গতিবেগ ইত্যাদি আলোচনা করা হয়, বুঝতে পারলে, বর্ণনা করা হয়। বলো জড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলে, বা ইনার্শিয়াল ফ্রেম কাকে বলে, একটু বলো। স্থির স্থির বা সমবেগ গতিশীল নির্দেশান্তকে জড়ত্বীয় বলা হয়, জড়ত্বীয় নির্দেশ। হুম। আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্র? যে নির্দেশতন্ত্র সহ একটা নির্দিষ্ট মানে একটা ত্বরণ নিয়ে যাচ্ছে, স্থির গতিবেগে যাচ্ছে না, সেরকমকে বলা হয়
অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। উদাহরণ দাও তো জড়ত্বীয় নির্দেশতন্ত্র। যেমন যদি বাসের মধ্যে কেউ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আর বাসটা যদি হঠাৎ করে থেমে যায়, তাহলে সেই বস্তুটা পেছনের দিকে পড়ে মানে সরে যাবে। ওটা তো স্থিতিজাড্য হলো, ওটা গতিজাড্য, স্থিতিজাড্য, এটা নির্দেশতন্ত্র। এবার এবার ধরো স্থির ফ্রেম বা কিছু বলা যেতে পারে যে দেখা যাচ্ছে কি যে স্থির বাস বা বাড়ি ঘর, এগুলো এগুলো পৃথিবীর সাপেক্ষেও স্থির রয়েছে, বুঝতে পারলে? তাই বলবো এটা পৃথিবীর সাপেক্ষে এটা হচ্ছে স্থির নির্দেশতন্ত্র বা জড়ত্বীয় নির্দেশতন্ত্র। আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্র গতিশীল বাস বা অন্যান্য কিছু রকেট যাচ্ছে সেই সবগুলো বলবা। হ্যাঁ, বাস্তবে কি প্রকৃত কোনো স্থির নির্দেশতন্ত্রের অস্তিত্ব আছে? আছে বলো? প্রকৃত স্থির নির্দেশতন্ত্রের অস্তিত্ব নেই। আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্বের কটা স্বীকার্য আছে বলো? কটা স্বীকার্য আপেক্ষিকতাবাদ তত্ত্বের? বলো, কটা স্বীকার্য? দুটি। হুম, কি কি মোটামুটি একটুখানি বলো। আচ্ছা, বইপত্র জোগাড় করেছো তোমরা? সিলেবাসের শেষে না স্যার, বইপত্রগুলো না, এখনো সিলেবাসগুলো শেষে বইপত্রের না। হ্যাঁ, আমাদের কাছে সিলেবাসটা নেই, একটু দিলে ভালো হতো। ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দেবো, আজকেই দিয়ে দেবো। জানা বেরা পাল বলে একটা তোমার বাংলায় লেখা একটা বই পাওয়া যায়, সেই অর্থে ওই বইটা ফলো করলে হয়, বাংলা ভাষায় পারবা উত্তর দিতে। আদারওয়াইজ সিলেবাসে যে বইগুলো আছে সেগুলো দেখে দেখে তোমরা পড়তে পারো। আর আমি বেসিক্যালি আমি যে জিনিসগুলো পড়াবো, আমি নিজে আমি স্টাডি ম্যাটেরিয়াল 5টা 10টা বই ঘেটে তৈরি করে সেইগুলো দেখে আমি পড়াবো। কিছু কিছু তোমাদেরকে আবার শেয়ার করে দেবো। সপ্তাহান্তে পরীক্ষা নেব, ইন্টারনাল নেওয়া হবে, সেসবগুলো নাম্বারগুলো পরে অ্যাড হবে। বিশেষ আপেক্ষিকতা বা তত্ত্বের দুটো স্বীকার্য কি কি আছে বলো? লজ অফ ফিজিক্স রিমেইনস ইনভেরিয়েন্ট ইন অল ইনার্শিয়াল ফ্রেম, মানে সকল জড়ত্ব নির্দেশতন্ত্রে পদার্থবিজ্ঞানের সূত্রাবলী অপরিবর্তিত থাকে। ধরো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার, এই সূত্র একই থাকবে সব ইনার্শিয়াল ফ্রেমে। বি ইকুয়াল টু ইউ প্লাস এফটি, এগুলো বুঝতে পারলে? পি ইকুয়াল টু এম এফ। হ্যাঁ, আর দ্বিতীয়টা কি বললো? আলোর গতিবেগ সর্বোচ্চ এবং সব মাধ্যমে এর মান সমান, সব ইনার্শিয়াল ফ্রেমে, বুঝতে পারলে? আর গ্যালিলিও রূপান্তরক সমীকরণগুলো কি কি বলো? গ্যালিলিও রূপান্তরক সমীকরণগুলো কি কি? হুম, জানো গ্যালিলিয়ান রূপান্তরক সমীকরণগুলো কি কি বলো? বলো তো কি কি? ওই যে প্রথমে 3টে বলা হলো না, ও যে 4টে সমীকরণ উপরে দুপাশে ছিল দুটো, 4টে 4টে করে বলো কি কি ছিল? এই দেখো গ্যালিলিও রূপান্তরক সমীকরণ, এগুলো যখন আসবে
তখন কি করবে, এরকম ফ্রেম এঁকে তাই দিয়ে তুমি ব্যাখ্যা করে দেবে। বোঝা গেল? আর লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন যদি বলে তাহলে এই ধরনের গুলো বলতে হবে। হুম। এবার বলো গ্যালিলিয়ান রূপান্তরক সমীকরণগুলো আর লরেন্স রূপান্তরক সমীকরণগুলো এগুলো পেতে গেলে যে ফ্রেমগুলোর আপেক্ষিক গতিবেগ এগুলো কেমন, কোনটার ক্ষেত্রে বেশি গতিবেগ, কোনটার ক্ষেত্রে কম গতিবেগ, বলো। ভিতরে আপেক্ষিক গতি কোনটাতে বেশি কোনটাতে কম, বলো। স্যার গ্যালিলিও রূপান্তরের ক্ষেত্রে কম গতিবেগ আর লেরেঞ্জ রূপান্তরের ক্ষেত্রে বেশি গতিবেগ। হ্যাঁ, বলো কোন অবস্থাতে লরেন্জ রূপান্তর সমীকরণগুলো গ্যালিলিয়ান রূপান্তর সমীকরণের পরিবর্তিত হয়, বলো। যখন v² / c² এর মানটা শূন্যের কাছাকাছি চলে যায়। v²/c² বা v/c এর অনুপাতটা যখন খুব কম হয়, বা বলতে পারো v/c এই যে অনুপাতটা সেটা যখন খুব হয় বা কম হয়, বা বলতে পারো যখন ফ্রেমগুলোর ভিতরে আপেক্ষিক গতিবেগ যখন খুব কম হয়। বুঝতে পারলে? তাহলে বলো আজকে ক্লাস করলে কেমন লাগলো, অনলাইনে ক্লাসটা তোমাদের কেমন কি কিভাবে নিলে সেই ক্ষেত্রে তোমাদের আরো ভালো হয়, সেই সম্পর্কে তোমাদের মতামত কি, বলো। এইভাবে ক্লাস নিলে সুবিধা হয় নাকি ব্ল্যাকবোর্ডে সামনে দাঁড়িয়ে সেইভাবে নিলে সুবিধা হবে, বলো। এইভাবেই সুবিধা হচ্ছে। এইভাবেই সুবিধা হবে। আমি তোমাদেরকে এইসব ম্যাটেরিয়াল গুলো দিয়ে দেবো, সেইগুলো একটু একটুখানি পড়বা, যে প্রশ্নগুলো অসুবিধা হবে সেগুলো, আর আমি এগুলো ধরে ধরে এগুলো বুঝিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা স্যার। আর তোমাদের কোনো মতামত আছে আরো কিভাবে করলে ক্লাস তাহলে সেই ক্ষেত্রে ভালো হতে পারে? না স্যার, এইভাবেই ভালো হচ্ছে। ঠিক আছে, নেটওয়ার্ক সংক্রান্ত কোনো ইস্যু হচ্ছে যে নেটওয়ার্ক ঠিকঠাক পাচ্ছে না বা কিছু? একটু সমস্যা না থাকতে পারে, স্যার, তুমি কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ গ্রুপটা ফলো করবা ঠিকঠাক করে, আর তোমরা কাইন্ডলি রেসপন্স করবে। আমরা যখন একটা টাইম কোনো কারণে দেখো এখন এই যে ফিফথ সেমের পরীক্ষা হচ্ছে, তো আমাকে আবার বিভিন্ন দায়িত্বগুলো আমাকে অর্পণ করেছেন কলেজ অথরিটি, আমাদের টিআইসি ম্যাডাম। তো সেই রেসপেক্টে আমাকে প্রশ্ন ইত্যাদি আপলোড করতে হচ্ছে অনেক ক্ষেত্রে। সেগুলোতে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে শিডিউল সময়টা একটুখানি সামান্য হেরফের হতে পারে, বা বেশি কম অসুবিধার জন্য শিফটিং করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে তোমরা একটু কাইন্ডলি রেসপন্স করবে, আজকে যেমন রেসপন্স করেছো। আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা তোমাদের যারা একসাথে পড়ো আরো নিজের সাবজেক্টে নিজের ইয়েতে যাদের যা পালা ওইদিকে পালা, তো তাদের সেই ক্ষেত্রে একটুখানি বলবা যে স্যার বলেছেন যে যাতে করে ক্লাসটা ঠিকঠাক করে তারা অ্যাটেন্ড করে। বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে। বলবো। তোমাদেরকে তোমাদের তো জেনেরিক ইলেকটিভ, আমি এটা কোর্সের একটা সিলেবাস আমি দেখাচ্ছি। তোমাদের প্রত্যেকটা পেপারে 75 নম্বর আছে। ঠিক আছে? তোমাদের প্রত্যেকটা পেপারে আছে হচ্ছে 75 নম্বর। হুম। এই 75 নম্বরের ভিতরে থিওরি হবে 40 নম্বরের, মানে 40 নম্বরের লেখা পরীক্ষা, যাতে 5টা 2 নম্বরের প্রশ্ন কি হবে, 5টা 2 নম্বরের প্রশ্ন, দুটো 5 নম্বরের প্রশ্ন, আর দুটো 10 নম্বরের প্রশ্ন থাকবে। তাহলে এখান থেকে হলো 40 নম্বর।
ঠিক আছে, মেকানিক্স। এই যে থিওরিতে 40, প্র্যাকটিক্যালে 20, ইন্টারনাল মানে অভ্যন্তরীণ মূল্যায়ন, যার ভিতরে এইখানে কিন্তু এই যে জিনিসটা এইটা কিন্তু খুব ভালো করে দেখবা। ক্লাস অ্যাটেন্ডেন্স 5 নাম্বার আছে, বুঝতে পারলে? যারা রেগুলার বেসিসে ক্লাস করে তারা এখান থেকে 5 নাম্বার পাবে। আমি কিন্তু এই দেখো এই ক্লাসগুলো কিন্তু আমি রেকর্ড করে করে রেখে দিচ্ছি, কারা কি আছো কারা কি নেই এগুলো দেখো আমার যে স্ক্রিনে যা আছে সব আমি কিন্তু রেকর্ডিং করে করে রেখে দিচ্ছি। এখানে আছে অ্যাসাইনমেন্ট, তাতে 5 নাম্বার। প্র্যাকটিক্যাল বা সেশনাল ভাইবা বসি, ভাইবা পরীক্ষা নেওয়া হবে, তাতে আছে 5 নাম্বার। মানে এই 5, এই 5 আর এই 5 মিলে হচ্ছে 15 নাম্বার। 15 নাম্বার কিন্তু পুরো কলেজের হাতে। এবার সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ভালো করে যদি পড়াশোনা করো এই 15 নাম্বার খুব ভালোভাবে পাওয়া যায় এবং খুব ভালো রেজাল্ট করা যায়, বুঝতে পারলে? কেমন ধরনের প্রশ্ন হয়, কি দিয়ে কি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র সেগুলোও আমাদের কাছ থেকে পাবে। শুধু আমাদের সাথে গ্রুপে যোগাযোগ রাখতে হবে, রেগুলার ক্লাস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি।